2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে যে 8 দাগে প্রশ্ন করে হয়েছে অর্থাৎ ইলেকট্রন গভর্নমেন্ট পরীক্ষার কাজ আজ বলে তাহলে কোনটি সমাধান করবো। তো সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে এটা আছে বাক্যটি পুনরায় লেখো। একে আছে মহাকাশ স্টেশন থাকে, এটা হবে একুশিয়ারে। এরপরে এটা হচ্ছে বাইরের তাপমাত্রা হয়, এটা হবে ফর্টিন ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর তিনটা হচ্ছে পরিচালন স্রোতের সৃষ্টি হয়, এটা হবে কেন্দ্রমণ্ডলে। এরপর চারিটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ এটা হবে কমতে থাকে। এরপরে পাঁচটা হচ্ছে তুলো চাষ ভালো হয়, এটা হবে কালো মাটিতে। এরপরে ছয়টা হচ্ছে পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে বলে এটা হবে আঁধিন। এরপরে সাতটা হচ্ছে জলদাপাড়া হলো ভারতের একটি, এটা হবে অভয়ারণ্য। এরপর আটে আছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, এটা হবে শীতকালে। এরপরে নয়টা হচ্ছে লাল মাটিতে, এটা হবে লোহার পরিমাণ বেশি। এরপরে 10টা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, এটা হবে 1972 সালে। এরপরে 11 আছে ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, এটা হবে উত্তর পূর্বাঞ্চলে। এরপরে 12টা আছে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়, এটা হবে সর্পগন্ধা। এরপর 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে আন্টার্কটিকায় ভারতে প্রথম অভিযান হয়েছিল, এটা হবে জানুয়ারি মাসে। এরপরে 2টা আছে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে, এটা হবে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এরপর 3টা আছে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। একে আছে ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, এটা শুদ্ধ হবে। এরপর 2 আছে হিমালয় পার্বত্য অঞ্চলে বুনো গাধা দেখা যায়, এটা অশুদ্ধ হবে। এরপরে 4 দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের সঠিক উত্তরটি মিলিয়ে লেখো। বাম দিকে আছে একে শীতলতম স্থান, এটা হবে ভস্টক। এরপর 2 আছে কুইনাইন, এটা হবে মংপু। এরপর 3টা আছে গির অরণ্য, এটা হবে গুজরাট। এরপর 4টা আছে বৃষ্টিবহুল স্থান, এটা হবে মৌসিনরাম। এরপরে 5 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে আবহাওয়া ও জলবায়ু একটা হচ্ছে সংজ্ঞা। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। জলবায়ু কোনো অঞ্চলে কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এরপর হচ্ছে স্থান আবহাওয়া স্বল্প পরিসর স্থানে বায়ুমণ্ডলীয় অবস্থা, জলবায়ু বিশাল অঞ্চলে আবহাওয়ার গড় অবস্থা। এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট আছে, তোমরা দেখে নাও। তোমাদের দুটি বলেছি তাই দুটি বলে দিলাম। এরপরে 2টা হচ্ছে হিমমণ্ডল কাকে বলে। এর উত্তরটি হলো এটা বলে দেবো যে পৃথিবীর উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত হিমমণ্ডল। এরপর এটা হচ্ছে 3 খাদার ও ভাঙর বলতে কি বোঝো। এর উত্তরটি হলো খাদার নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার বলেন। আর ভাঙর যেটা হবে নদী অববাহিকার উঁচু অংশে প্রাচীন পলি মাটিকে ভাঙর বলা হয়। এরপর যেটা হচ্ছে 4 মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এই যে মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হলো স্বল্প বৃষ্টিপাত ও অধিক উষ্ণ অঞ্চলে এই মাটি দেখা যায়। আর হচ্ছে জৈব পদার্থহীন এই মাটি ছিদ্রযুক্ত ও মোটা দানাযুক্ত। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম আর হচ্ছে মাটির উর্বরতা কম। এরপরে 6 দাগে যেটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। একইটা হচ্ছে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। প্রথমে এটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, চির তুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকার কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। এরপর যেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু, এক হচ্ছে পেঙ্গুইন। এই মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়াতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড় হয়
প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো চর্বির স্তর থাকে। এরপর যেটা হচ্ছে সিল ও তিমি। আন্টার্কটিকার চারপাশে সমুদ্রে প্রচুর সিল ও তিমি দেখা যায়। সিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে স্পাম, বেলিন, লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। সিল ও তিমি উভয়ই স্তন্যপ্রায় প্রাণী। এরপরে যেটা হচ্ছে ক্রেল। এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুচো চিংড়ি, এমনকি কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়। এদের ক্রিল বলে। ক্রেল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। এরপর যেটা হচ্ছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবার্টস, গ্যাল, স্কোয়াশ, স্নো উইলসন, পেট্রেলস, ফুলমার্সিড, বেল, টান প্রভৃতি। এই মহাদেশে রটিফার, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। এরপর যেটা আছে অন্যান্য জীবজন্তু। এছাড়া স্কুইড, আন্টার্কটিক আইস ফিশ, নানান সামুদ্রিক মাছ এখানে দেখা যায়। এরপরে যেটা হচ্ছে দুয়ের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। দুই হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগের উপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। এরপর যেটা হচ্ছে সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবের সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না। যেমন মেঘালয় মৌসুমী পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। এরপর এটা হচ্ছে মৌসুমী বায়ু খামখালিপনার জন্য কোথাও কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আবার কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। এরপর এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের উপর দিয়ে এসে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টি ঘটায়। ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। এরপর যেটা হচ্ছে তিনি শীতকালেই কেন আন্টার্কটিকা অভিযান হয়। এর উত্তরটি হলো এই যে এটাই বলে দেব, ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় যান। তার কারণগুলি হলো, এক হচ্ছে দীর্ঘ গ্রীষ্মকাল। ডিসেম্বর মাসে সূর্যের দক্ষিণায়ন চলে, তখন দক্ষিণ গোলার্ধের দিন বড় ও রাত ছোট হয়। একটানা 3 মাস দিনের আলো থাকায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক কার্যকলাপের সুবিধা হয়। এরপর কম শীতলতা সূর্যের দক্ষিণায়নের ফলে এই সময় উত্তর গোলার্ধে শীত এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলে। এই জন্য সমুদ্র পূর্ববর্তী অঞ্চলে হিমাঙ্কের ওপর উষ্ণতা উঠে যায়, ফলে শীতের তীব্রতা কম থাকে। এরপর তিনি যাচ্ছে মহাদেশে প্রবেশে আনুকূল্যতা। গ্রীষ্মের সময় সূর্যালোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশটি ক্ষেত্রমান হ্রাস পায়, ফলে বিজ্ঞানীরা এই সময়ে মহাদেশের অভ্যন্তরে অনেকটা প্রবেশ করতে পারেন। এরপর যেটা হচ্ছে ব্লিজার্ড এর অনুপস্থিতি। গ্রীষ্মকালে প্রবল গতিবেগ সম্পন্ন তুষারঝড় ব্লিজার্ড সাধারণত প্রবাহিত হয় না, ফলে বিজ্ঞানীরা অনেক নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে তাদের গবেষণামূলক কাজ চালনা ও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এরপরে যেটা হচ্ছে 4 ভারতে কোথায় সমভাবাপন্ন ও কোথায় চরমভাবাপন্ন জলবায়ু হয় লেখো। আর এরপরে এটা হচ্ছে ভারতের জলবায়ু কোন ধরনের। ভারতের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী ধরনের। আর হচ্ছে ভারতের কোথায় চরমভাবাপন্ন হয়, সেটা হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে চরমভাবাপন্ন জলবায়ু পরিলক্ষিত হয়। আর হচ্ছে সমভাবাপন্ন যেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। এরপরে 7 দাগে যেটা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও যে কোনো দুটি। একে আছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো
ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। এরপর হচ্ছে বৈশিষ্ট্য। এক হচ্ছে এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। এতে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার ফলে প্রায় 75% বায়বীয় প্রদান এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার ট্রপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপোজ বলে। এরপরে যেটা আছে জলচক্র কি বর্ণনা করো। এর উত্তরটি হলো যে চক্রাকার পথে কঠিন, তরল ও বাষ্পীয় এই 3 অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। আর যে চিত্রটা অঙ্কন করে দেবে। এরপর যেটা আছে ব্যাখ্যা। সূর্যতাপের নদ নদী, জলাশয়, সাগর মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মিশে বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। হালকা আর্দ্র বায়ু সহজেই উপরের দিকে উঠে যায়। উপরের বায়ু উষ্ণতা কম হওয়ায় জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে। ঘনীভবন প্রক্রিয়ায় ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা তুষার কণায় পরিণত হয়। এগুলি একত্রিত হয়ে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি বা তুষাররূপে ঝরে পড়ে। এই বৃষ্টির জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী, জলাশয়, সাগর মহাসাগরে ফিরে আসে এবং আবার তার সূর্যতাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন তুষাররূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। জলের এই চক্রাকার আবর্তনই জলচক্র নামে পরিচিত। এরপরে যেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো, এর থেকে আমরা এখান থেকে বলে দেব পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলে গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। কারণ হচ্ছে এক হচ্ছে পরিবেশে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি দহন, 2 হচ্ছে দ্রুত নগরায়ন, 3 হচ্ছে বনভূমি বিনাশ, 4 হচ্ছে কৃষিক্ষেত্রে অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহার বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি করে। এরপর যেটা হচ্ছে প্রভাব। বিশ্ব উষ্ণায়নের প্রভাব ফলে এক হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তারপর হচ্ছে উভয় মেরু অঞ্চলে বরফ গলতে শুরু হয়েছে। 3 হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ক্রমাগত বিনাশ ঘটছে।